গুঞ্জনটা শুরু থেকেই ছিল, অবশেষে ওসমান হাদির পেছনে মির্জা আব্বাসের নামটা জড়িয়েই গেল। গুরুত্বপূর্ণ এই তথ্য জানিয়েছেন অ্যাক্টিভিস্ট মীর জাহান। খুন করার আগেই পেমেন্ট ক্লিয়ার, টার্গেট লক করার আগেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেল কোটি কোটি টাকা। শুটার ফয়সালের অ্যাকাউন্টে ঠিক হাদিকে হত্যার আগ মুহূর্তে কারা পাঠালো নগদ 2,41,00,000 টাকা। সিআইডি যখন তদন্তে নামলো তখন বেরিয়ে এলো এমন সব তথ্য যা শুনে গোয়েন্দাদেরও চোখ কপালে। মির্জা আব্বাস তো এই হত্যা চেষ্টার 1 নাম্বার সন্দেহভাজন। অবশ্যই হাদি মারা গেলে বা নির্বাচন করতে না পারলে হাদি, মির্জা আব্বাসের লাভ তো সরাসরি লাভ। এই তদন্তে মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করা হবে, যতই খারাপ লাগুক শুনতে এটা করা হবে। শুটারদের সাথে মির্জা আব্বাসের কোনো কানেকশন আছে কিনা খুঁজে দেখা হবে। গুঞ্জনটা শুরু থেকেই ছিল, অবশেষে ওসমান হাদির পেছনে মির্জা আব্বাসের নামটা জড়িয়েই গেল। ঢাকা ব্যাংকে ওসমান হাদির অস্বাভাবিক লেনদেনের খবর সামনে আসায় বিষয়টি নিয়ে হচ্ছে চুলছেড়া বিশ্লেষণ। এই ঢাকা ব্যাংকের মালিকানা মির্জা আব্বাসের। সে ব্যাংকেই শুটার ফয়সালের অ্যাকাউন্টে 127 কোটি টাকার লেনদেন হয়েছে। গুরুত্বপূর্ণ এই তথ্য জানিয়েছেন অ্যাক্টিভিস্ট মীর জাহান। মির্জা আব্বাসের বিরুদ্ধে শুরুর দিকে অনেকের সন্দেহের তীর ছিল, কারণ আব্বাসী ঢাকা 8 আসনে হাদির সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিলেন। কিন্তু হাদির কর্মীরা ভারত পালিয়ে গেছে এমন গুজব ছড়িয়ে ঘটনা উল্টো দিকে প্রবাহিত করার চেষ্টা হয়েছে বলে বলা হচ্ছে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব শুটার ফয়সালের সেই মাস্টার প্ল্যান এবং টাকার পাহাড়ের গোপন রহস্য। তাই কোনো তথ্য মিস না করতে চাইলে শেষ পর্যন্ত দেখুন। জুলাই গণঅভ্যুত্থানের নায়ক শরীফ ওসমান হাদির ঘটনায় এদেশের মানুষ প্রথম থেকেই আশ করতে পেরেছিল যে এর পিছনে সরাসরি জড়িত রয়েছেন মির্জা আব্বাস। কারণ এই শরীফ ওসমান হাদির প্রতিদ্বন্দ্বী হিসেবে মির্জা আব্বাস ঢাকার 8 আসনে নির্বাচন করবে। এবং আপনারা দেখেছিলেন ঢাকা এবারকার হসপিটালে যখন অসুস্থ ছিল শরীফ ওসমান হাদি, তখন এই মির্জা আব্বাস সেখানে তাকে দেখতে গিয়েছিল এবং সেখানকার মানুষ বুয়া বুয়া স্লোগান দিয়ে তার উপরে কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল। দর্শক, অবশেষে নানান কল্পনা জল্পনা এবং নানান আলোচনা সমালোচনার পরেই বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। এই মির্জা আব্বাসই শুটার ফয়সালকে 127 কোটি টাকা দিয়ে ভাড়া করে এনেছিল এই শরীফ ওসমান হাদিকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য। দর্শক, কি হতে চলেছে, এর পিছনে আর কি কি রহস্য আছে সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি মির্জা আব্বাস এই শুটার ফয়সালকে কত টাকা দিয়ে ভাড়া করেছিলেন এবং এর পিছনে আরো কারা কারা জড়িত রয়েছে সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুন করার আগেই পেমেন্ট ক্লিয়ার, টার্গেট লক করার আগেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেল কোটি কোটি টাকা। একজন ভাড়াটে শুটারের ব্যাংক ব্যালেন্স দেখলে বড় বড় শিল্পপতিরাও লজ্জা পাবেন। মাত্র একজন ব্যক্তির 53টি ব্যাংক অ্যাকাউন্ট, আর গত কয়েক বছরে সেখানে লেনদেন হয়েছে অবিশ্বাস্য অঙ্কের টাকা, 127 কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 127 কোটি টাকা। সম্প্রতি ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় তোলপাড় সারা দেশ। কিন্তু লাশের চেয়েও এখন বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে এই হত্যাকাণ্ডের ফাইন্যান্সিয়াল ট্রেইল বা অর্থের উৎস। শুটার ফয়সালের অ্যাকাউন্টে ঠিক হাদিকে হত্যার আগ মুহূর্তে কারা পাঠালো নগদ 2,41,00,000 টাকা। আর এই টাকা কি শুধুই একটি হত্যার সুপারি, নাকি এর পেছনে লুকিয়ে আছে মানি লন্ডারিং এর এক বিশাল আন্তর্জাতিক সিন্ডিকেট? সিআইডি যখন তদন্তে নামলো তখন বেরিয়ে এলো এমন সব তথ্য যা শুনে গোয়েন্দাদেরও চোখ কপালে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব শুটার ফয়সালের সেই মাস্টার প্ল্যান এবং টাকার পাহাড়ের গোপন রহস্য। তাই কোনো তথ্য মিস না করতে চাইলে শেষ পর্যন্ত দেখুন। এই গল্পের মূল ভিলেন ফয়সাল করিম মাসুদ। পুলিশের খাতায় সে একজন ফেরারি আসামি, একজন শুটার, কিন্তু ব্যাংকের খাতায় সে একজন সফল ব্যবসায়ী। তার লেনদেনের হিসেব দেখলে মাথা ঘুরে যাবে। সিআইডি তদন্তে নিশ্চিত হয়েছে শরীফ ওসমান হাদিকে হত্যার ছক যখন কষা হচ্ছিল, তখন ঠিক সেই সময়টাই ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টগুলো হঠাৎ করেই অস্বাভাবিকভাবে সচল হয়ে ওঠে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হলো হাদিকে হত্যার ঠিক 3 মাস আগে এবং 1 মাস আগে দুটি বিশাল ট্রানজ্যাকশন হয়। মোট 2,41,00,000 টাকা জমা পড়ে ফয়সাল এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে। তারিখগুলো খেয়াল করুন, 18 সেপ্টেম্বর 2025,
হাদি হত্যার ঠিক 3 মাস আগে রাজধানীর রূপনগরের একটি ব্যাংকের শাখায় ফয়সালের একটি অ্যাকাউন্টে জমা হয় 1,76,00,000 টাকা। এই অ্যাকাউন্টটি ছিল SME উইমেন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের। মজার ব্যাপার হলো প্রতিষ্ঠানের নাম উইমেন এন্টারপ্রাইজ হলেও এর মূল নিয়ন্ত্রণ ছিল ফয়সালের হাতে। এর পরের ট্রানজ্যাকশনটি আরও রহস্যময়। 4 নভেম্বর 2025 হত্যার ঠিক 1 মাস আগে NRBC ব্যাংকের বেনারসি পল্লী উপশাখায় জমা হয় আরও 65,55,000 টাকা। এই অ্যাকাউন্টটি ছিল ফয়সালের স্ত্রী সামিয়ার নামে, অর্থাৎ কিলিং মিশন এক্সিকিউট করার ঠিক আগ মুহূর্তে এই টাকাগুলো তাদের হাতে পৌঁছায়। এখন প্রশ্ন হলো, কে বা কারা এই বিশাল অঙ্ক ইনভেস্ট করলো ফয়সালের উপর? সিআইডি তদন্তে উঠে এসেছে আরও ভয়ঙ্কর তথ্য। টাকাটা অ্যাকাউন্টে ঢোকার পর ফয়সাল কিন্তু বসে থাকেনি। সে জানতো মিশন শেষ করার পর তাকে পালাতে হবে, আর পালানোর জন্য দরকার নগদ টাকা। তাই হাদিকে গুলি করার আগে সে এবং তার স্ত্রী মিলে অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে 1,76,00,000 টাকা তুলে নেয়। ব্যাংকে মাত্র 65 লাখ টাকা অবশিষ্ট রেখে বাকি পুরো টাকা ক্যাশ করে ফেলা হয়। গোয়েন্দারা নিশ্চিত এই উত্তোলিত টাকাই ছিল অপারেশন কস্ট এবং দেশ ছেড়ে পালানোর রসদ। দর্শক, অপরাধ জগতের এমন সব এক্সক্লুসিভ বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল গল্প নিউজ, আর বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। এবার আসা যাক সেই 127 কোটি টাকার রহস্যে। সিআইডি যখন ফয়সালের আর্থিক আমলনামা খুঁজতে শুরু করে তখন তারা 14টি ভিন্ন ভিন্ন ব্যাংকে ফয়সালের 53টি অ্যাকাউন্টের সন্ধান পায়। ভাবা যায় একজন শুটারের 53টি ব্যাংক অ্যাকাউন্ট। 2017 সাল থেকে 2025 সাল, এই 8 বছরের মধ্যে এই অ্যাকাউন্টগুলো দিয়ে মোট লেনদেন হয়েছে 127 কোটি টাকা। প্রশ্ন আসতেই পারে, একজন খুনির অ্যাকাউন্টে এত টাকা আসে কোত্থেকে? ফয়সাল নিজেকে আইটি ব্যবসায়ী হিসেবে পরিচয় দিত। তার নামে এবং তার স্ত্রীর নামে খোলা হয়েছিল বেশ কিছু ভুয়া প্রতিষ্ঠান: অ্যাপল সফট আইটি, আইকন সফটওয়্যার, লিডস ট্রেনিং অ্যান্ড কনসাল্টিং, লিডস কর্পোরেশন, ডিরেক্টরি প্রজেক্ট। নামগুলো শুনলে মনে হবে সিলিকন ভ্যালির কোনো কোম্পানি, কিন্তু বাস্তবতা হলো এগুলো সবই ছিল কাগুজে প্রতিষ্ঠান। সিআইডি এবং সাংবাদিকদের অনুসন্ধানে দেখা গেছে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে এবং আদাবরের বায়তুল আমান হাউজিংয়ে এই কোম্পানিগুলোর যে ঠিকানা দেয়া ছিল সেখানে আদতে কোনো কার্যক্রমই ছিল না। লিডস ট্রেনিং সেন্টারের অফিসে গিয়ে দেখা যায় 1.5 বছর আগেই তারা সবকিছু গুটিয়ে উধাও। অর্থাৎ এই কোম্পানিগুলো খোলা হয়েছিল শুধুমাত্র কালো টাকাকে সাদা করার জন্য এবং হিট মানি বা কন্ট্রাক্ট কিলিং এর টাকা বৈধ চ্যানেলে রিসিভ করার জন্য। ব্যাংক এশিয়ার আদাবর রিং রোড শাখাতেই ফয়সালের 19টি অ্যাকাউন্ট পাওয়া গেছে, যেখানে প্রায় 50 কোটি টাকার লেনদেন হয়েছে। অথচ ব্যাংক ম্যানেজাররা বলছেন এই অ্যাকাউন্টগুলো এখন ইনঅপারেটিভ, মানে কাজ শেষ, লেনদেন শেষ, অ্যাকাউন্টও ক্লোজ। এবার শুনুন ফয়সালের সেই মাস্টার প্ল্যান যা হার মানাবে থ্রিলার মুভিকেও। ফয়সাল জানতো শরীফ ওসমান হাদিকে হত্যা করার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে হন্য হয়ে খুঁজবে, তাই সে এক চুলো ঝুঁকি নেয়নি। টাকা হাতে পাওয়ার পরই সে তার পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে ফেলার কাজ শুরু করে। হত্যার আগে সে তার স্ত্রীকে পাঠিয়ে দেয় নরসিংদীতে, বাবা মাকে পাঠিয়ে দেয় কেরানীগঞ্জে এবং তার বোনকে পাঠিয়ে দেওয়া হয় দেশের। দর্শক, আপনারা জানেন শরীফ ওসমান হাদি ঢাকার 8 আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করতে চেয়েছিলেন এবং তার প্রতিদ্বন্দ্বী হিসাবে সেখানে বিএনপির পক্ষ থেকে মনোনীত মির্জা আব্বাসও কিন্তু সেখানে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছিলেন। এবং এই শরীফ ওসমান হাদির উপরে যে ঘটনাটি হয়েছে, তার উপরে যে দুর্ঘটনাটা হয়েছে, সেটার পিছনে কিন্তু সরাসরি হাত ছিল এই মির্জা আব্বাস, যেটা এদেশের মানুষ প্রথম থেকেই আঁচ করতে পেরেছিল। এবং এই মির্জা আব্বাস যখন এভার কেয়ার হসপিটালে শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন, সেখানে কিন্তু এক ভয়াবহ উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং সেখানকার মানুষ ভুয়া ভুয়া স্লোগান দিয়ে মির্জা আব্বাসের উপর ঝাঁপিয়ে পড়েছিল এবং এক পর্যায়ে এটা নিয়ে কিন্তু সংবাদ সম্মেলনও হয়েছিল। দর্শক, এদেশের মানুষ প্রথম থেকেই যখন বুঝতে পেরেছেন যে এই শরীফ ওসমান হাদিকে সরিয়ে দেওয়ার পিছনে সবচেয়ে বড় হাত এই মির্জা আব্বাসের, কারণ এই শরীফ ওসমান হাদি সরে গেলে এখানে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে এই মির্জা আব্বাস। কারণ তার প্রতিদ্বন্দ্বী হিসাবে যখন এই শরীফ ওসমান হাদিকে সরিয়ে দেওয়া হবে, তখন সেখানে সবচেয়ে বড় লাভবান এবং সবচেয়ে বেশি ভোটার পেয়ে সেখানে জয়ী হওয়ার চিন্তা এবং জয়ী হওয়ার আশা করেছিলেন এই মির্জা আব্বাস। কিন্তু এই মির্জা আব্বাস এত বড় একজন ধোঁকাবাজ এবং এত বড় একজন গাদ্দার, যে কিনা এই শুটার ফয়সালকে টাকা দিয়ে, টাকা লোভ দেখিয়ে কিন্তু এই
শরীফ ওসমান হাদির মতো একজন বলিষ্ঠ কণ্ঠস্বর, একজন সাহসী, একজন জুলাই গণঅভ্যুত্থানের নায়ককে এদেশ থেকে চিরতরে বিদায় করে দিয়েছে। যে কারণে এবার চিরতরে রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট হতে যাচ্ছে এই মির্জা আব্বাসের। নানান কল্পনা জল্পনা এবং নানান আলোচনা সমালোচনার পরে যখন সিআইডি তাদের টিম নিয়ে আলোচনা এবং টিম নিয়ে নানান তথ্য বিশ্লেষণ করার পরে অবশেষে থলের বিড়াল বেরিয়ে আসলো যে এর পিছনে মির্জা আব্বাসের সরাসরি হাত রয়েছেন এবং মির্জা আব্বাসের ইন্ধনী তার পরামর্শে তার পরিকল্পনা অনুযায়ী কিন্তু এই শরীফ ওসমান হাদির উপরে এ ধরনের একটা জঘন্য ঘটনা ঘটানো হয়েছে। দর্শক, এদেশের মানুষ ইতিমধ্যে আজ করে ফেলেছে এবং এদেশের মানুষ ইতিমধ্যে সোচ্চার হয়েছে যে এই বিএনপি দলের কিছু লোকের কারণে, এই বিএনপি দলের কারণেই এই মির্জা আব্বাস তিনি এ ধরনের একটা অঘটনের সাথে সরাসরি জড়িত রয়েছেন। এবং আপনারা জানেন যে বিএনপি দল তারা অধিকাংশই চাঁদাবাজি এবং এই ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি কিন্তু এই দলের জন্য অনেক কষ্ট করেছেন। ইতিমধ্যে তাকেই কিন্তু তিনি নিজেই কিন্তু এই দল থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন এবং এই রুমিন ফারহানার মতো আরো হেভিওয়েট নেতাকর্মীরা কিন্তু এই বিএনপি দল ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছে। কারণ তারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে এই বিএনপি দল তারা দেশের জন্য নয়, দেশের মানুষের জন্য নয়, বরং তারা ক্ষমতার জন্য, তারা আসনের জন্য, তারা ক্ষমতা পাওয়ার জন্য কিন্তু এদেশে নানান অশান্তকর পরিবেশ মুহূর্তের মধ্যে সৃষ্টি করতে পারে। যে কারণে এই বিএনপি দলের মধ্যে এবার আর ভয়াবহ ভাঙ্গন সৃষ্টি হয়েছে এবং এই মির্জা আব্বাসের বিষয়কে কেন্দ্র করেই এদেশের মানুষ ইতিমধ্যেই বুঝতে পেরেছে যে বিএনপি দল ক্ষমতায় গেলে এদেশের অবস্থা ভয়াবহ হতে পারে এবং করুণ পরিণতিও হতে পারে। দর্শক, এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।